ইংরেজি গ্রামারের একটা বহু চর্চিত বিষয়বস্তু হলো ভয়েস চেঞ্জ। সুতরাং আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখো, একটা ক্লাসে যদি আমি পুরো ভয়েস চেঞ্জ দিয়ে কভার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এমনি পড়াশোনার ভিডিও কেউ দেখে না, আবার যদি ভিডিও বড় হয়ে যায় আরোই দেখবে না, ভিডিও দেখলেই স্কিপ করে দেবে। তাই আজকের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের যে ফার্স্ট পার্ট অর্থাৎ ফার্স্ট টপিক আমরা কমপ্লিট করব এবং পরবর্তী কয়েকটা পাঠে আমরা পুরো ভয়েস চেঞ্জটাকে কভার করব, যেগুলো মাধ্যমিক এক্সাম অথবা উচ্চ মাধ্যমিক অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকেই দেখবে। Are you comedy me? ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার পর যাদের ভয়েস চেঞ্জ নিয়ে সমস্যা রয়েছে তাদের আর কোনো সমস্যা থাকবে না, এটা আমি কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি। আচ্ছা, দেখো, ভয়েসকে পরিবর্তন করার আগে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। যেমন ভয়েস কি, ভয়েসের প্রকারভেদ কি, কোন কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, কোন কোন টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, বা একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা ভার্বের যে রূপান্তরগুলো অর্থাৎ V1 V2 V3 এই সমস্ত সম্বন্ধে যদি কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু তুমি ঠিকঠাক ভাবে ভয়েস চেঞ্জ করতে পারবে। অনেকে হয়তো তোমাকে বলবে যে 2 মিনিটে ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবো, ওই 2 মিনিটে ভয়েস চেঞ্জ শেখা অত সহজ নয়। সুতরাং চলো তাহলে আমরা আগে জেনে নিই যে ভয়েস কি জিনিস। দেখো, ইংরেজিতে যেটাকে ভয়েস বলা হয়, এই ভয়েসের যদি আমি তোমাকে বাংলা অর্থ জিজ্ঞাসা করি, অনেকে বলে দেবে যে ভয়েস কথাটার মানে হলো কণ্ঠস্বর। আমরা বলি না যে তোর গলার ভয়েসটা না খুব সুন্দর, এই ভয়েস কিন্তু গ্রামারের সেই ভয়েস নয়। এই ভয়েসকে গ্রামারে বলা হয় বাচ্য। তোমরা বাংলা ব্যাকরণে যে বাচ্য পড়েছো সেই বাচ্যকে বলা হয় ভয়েস। অর্থাৎ বাংলাতে যেটা বাচ্য পরিবর্তন, ইংরেজিতে সেটা ভয়েস চেঞ্জ। অর্থাৎ ভয়েস কথার অর্থ হলো বাচ্য। এই বাচ্য কি জিনিস না, বাচ্য হচ্ছে কোন একটা সেন্টেন্সে কে থাকে, কোন একটা সেন্টেন্সে অবশ্যই ক্রিয়াকে থাকতেই হবে, অর্থাৎ ভার্বকে থাকতে হবে। উইথাউট ভার্ব সেটা কিন্তু কোনো সেন্টেন্স নয়। সুতরাং একটা সেন্টেন্সে ক্রিয়া প্রকাশের যে ভঙ্গিমা, সেই ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই কিন্তু ভয়েস বলা হয়। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা বলতে আবার কি জিনিস, দেখো আমরা মনের ভাব প্রকাশের জন্য অর্থাৎ মানুষ মনের ভাব প্রকাশের জন্য কি করে, ভাষা প্রয়োগ করে অর্থাৎ ভাষা ব্যবহার করে। ঠিক একই রকম ভাবে ক্রিয়া কি করে, একটা সেন্টেন্সে তার ভাবটাকে প্রকাশ করে। ওই প্রকাশের যে ভঙ্গিমা, এই ভঙ্গিমাটাকে বলা হয় ভয়েস। এই ভঙ্গিমাটা ভাব দু রকম ভাবে প্রকাশ করে। কি কি ভাবে, কখনো কর্তাকে দিয়ে প্রকাশ করে, কখনো কর্মকে দিয়ে প্রকাশ করে। অর্থাৎ যখন একটা সেন্টেন্সে ক্রিয়ার কাজটা কর্তা নিজেই করে তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ কর্তা যখন অ্যাক্টিভ থাকে বা সক্রিয় থাকে, নিজেই সক্রিয় থাকে, তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর যখন কোনো সেন্টেন্সে ক্রিয়া কর্ম দ্বারা সম্পাদিত হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন কর্ম গুরুত্ব পায় তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। অর্থাৎ এখানে কর্তা নিষ্ক্রিয় থাকে এবং কর্ম সক্রিয় থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্রিয়া দুরকম ভাবে তার ভাব প্রকাশ করে, একবার কর্তাকে দিয়ে প্রকাশ করে, একবার কর্মকে দিয়ে প্রকাশ করে। অর্থাৎ একবার সাবজেক্ট সেন্টেন্সে গুরুত্ব পায়, অর্থাৎ সাবজেক্ট সরাসরি কাজটা করলে তখন সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলে, এবং সেন্টেন্সে যখন অবজেক্ট গুরুত্ব পায় অর্থাৎ যখন কর্তার দ্বারা কাজটা করা হয় এবং অবজেক্ট গুরুত্ব পেয়ে যায় তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। সুতরাং আমরা কি দেখতে পেলাম না, টাইপ অফ ভয়েস আমরা দেখতে পেলাম দুটো, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য, এই দু রকমের ভয়েস ছাড়াও আরো এক রকমের ভয়েস রয়েছে যেটাকে বলা হয় কোয়াজি প্যাসিভ ভয়েস। এই কোয়াজি প্যাসিভ ভয়েস সম্বন্ধে যে কনসেপ্ট সেটা আমাদের ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওতে গিয়ে এই কোয়াজি প্যাসিভ ভয়েস কি জিনিস সেটা দেখে আসতে পারো। তাহলে আমরা কি দেখতে পেলাম যে একটা সেন্টেন্সে ক্রিয়ার ভাব প্রকাশের ভঙ্গিমাকেই বাচ্য অথবা ভয়েস বলা হয়। এবার যখন একটা সেন্টেন্সে কর্তা সরাসরি ক্রিয়ার কাজটা করে তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং একটা সেন্টেন্সে যখন কর্তার দ্বারা কাজটা করা হয় তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমরা দেখতে পেলাম যে ভয়েসকে মেইনলি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াজি প্যাসিভ। এই কোয়াজি প্যাসিভের কনসেপ্ট আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে কোয়াজি প্যাসিভ ভয়েস কি জিনিস সেটা দেখে আসতে পারো। দেখো, আমরা অ্যাক্টিভ ভয়েস কি দেখলাম না, যখন সেন্টেন্সে সাবজেক্ট কি পায়, ইম্পর্টেন্স পায়। যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট ইম্পর্টেন্স পায় তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস।
কোন একটা সেন্টেন্স অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে তুমি কি করে চিনবে? চলো চেনার উপায়টা তোমাকে আগে বলে দিই। ধরো কোথাও লেখা আছে আই ইট রাইস। তোমাকে তোমাকে একটা সেন্টেন্সে সবার আগে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে। এই সাবজেক্ট কি জিনিস, ভার্ব কি জিনিস এবং অবজেক্ট কি জিনিস, এই তিনটে সম্বন্ধে কিন্তু তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে। এই তিনটে সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার রাখতে গেলে তোমাকে সবার আগে ভার্বটাকে খুঁজতে হবে সেন্টেন্সের। একটা সেন্টেন্সের ভার্ব তুমি তখনই খুঁজতে পারবে যখন তোমার ভার্ব সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তাহলে এই সেন্টেন্সের ভার্ব কে না, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে দেখো ইট, ইট মানে হচ্ছে খাওয়া, এটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, সুতরাং এটাই হচ্ছে সেন্টেন্সের ভার্ব। এবার তুমি যদি ভার্ব কে খুঁজে পেয়ে গেছো তার মানে তুমি সাবজেক্টও পেয়ে যাবে, অবজেক্টও পেয়ে যাবে। কিভাবে? এই ইট অর্থাৎ খাবার, এখানে খাবার কাজটা সেন্টেন্সে কে করছে? একটা সেন্টেন্সে যে কাজ করে তাকেই বলা হয় কর্তা। অর্থাৎ দেখো এখানে খাবার কাজটা কে করছে না আমি করছি, এখানে আমিটা হলো সাবজেক্ট। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয় বা কর্তৃকারক বলা হয়। দেখবে কারকে পড়েছো যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তখন সেটাকে কি বলা হয়? কর্তৃকারক বলা হয়, অর্থাৎ সাবজেক্ট পাওয়া যায় কে বা কারা দিয়ে প্রশ্ন করলে। এবার এই ভার্বকেই বা ক্রিয়াপদকেই তুমি যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে তখন তুমি কি পাবে? তখন তুমি অবজেক্ট পাবে, অর্থাৎ কর্ম পাবে। দেখো ভার্বকে প্রশ্ন করো কি খাই, উত্তর কি পেলে না ভাত খাই। তাহলে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে তোমার অবজেক্ট অর্থাৎ কর্ম। এই বাংলাতে ক্রিয়া আর কর্ম নিয়ে অনেকের কনফিউজিং থাকে। যদি জিজ্ঞাসা করা হয় যে ক্রিয়া আর কর্ম কি, অনেকে বলে দেয় ক্রিয়া মানেও কাজ করা আবার কর্ম মানেও কাজ করা, সুতরাং ক্রিয়া এবং কর্ম একই জিনিস, কিন্তু এটা পুরোটাই ভুল। এই ক্রিয়া আর কর্মের মধ্যে আকাশ পাতাল একটা ডিফারেন্স রয়েছে। ক্রিয়া মানে হচ্ছে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে, আর কর্মতে সবসময় তুমি নাউন দেখতে পাবে। কর্ম অর্থাৎ অবজেক্টের ঘরে সবসময় নাউন বসে, নাউনের অনুপস্থিতিতে প্রোনাউন থাকে। এবার তুমি আমাকে বলো যে নাউন আর প্রোনাউন আর ভার্ব এরা কি একই জিনিস? এরা কখনোই একই জিনিস নয়। এইখানে দেখো রাইস, রাইসটা হচ্ছে একটা নাম বুঝাচ্ছে, আর ইট মানে হচ্ছে খাওয়া, এটা একটা কাজ করা বুঝাচ্ছে। এই অবজেক্টে সবসময় নাউন বসে, নাউনের অবর্তমানে প্রোনাউন বসে, কিন্তু এখানে কখনো ভার্ব বসতে পারে না অবজেক্টের ঘরে। সুতরাং ক্রিয়া আর কর্ম কখনোই একই জিনিস নয়। কর্ম কি বা কর্মর যদি ডেফিনেশন জিজ্ঞাসা করা হয় কি বলবে না, কর্তা যাকে অবলম্বন করে তার ক্রিয়ার কাজটা সম্পন্ন করে তাকে কর্ম বলা হয় অথবা অবজেক্ট বলা হয়। যেমন এই সেন্টেন্সে দেখো এই কর্তা আমি এই ভাতটাকে অবলম্বন করে তার খাবার কাজটাকে সম্পন্ন করছে, সুতরাং এই রাইসকে অবলম্বন করে ওর ক্রিয়ার কাজটা সম্পাদন করছে, সুতরাং এটাকে বলা হয় অবজেক্ট অথবা কর্ম বলা হয়। এবার এইখানে যে ইট ভার্বটা রয়েছে এই ইট ভার্বটাকে কি ভার্ব বলা হয়? এই ইট ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। ট্রানজিটিভ ভার্বকে বাংলায় কি বলা হয়? সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কি জিনিস তোমরা দেখবে পড়েছো, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া এবং ইংরেজিতে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ক্রিয়ার কর্ম থাকে, দেখো এখানে এই ইট ভার্বটার কর্ম পেয়েছি আমরা, অবজেক্ট পেয়েছি, অর্থাৎ ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পাও তখন সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব এবং বাংলায় বলা হয় সকর্মক ক্রিয়া। এবার যদি ধরো কোনো সেন্টেন্সে তুমি কর্ম না পাও, যেমন ধরো হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, তাহলে এখানে ভার্ব কোনটা না, ভার্ব হচ্ছে ইজ গোয়িং, যাচ্ছে। সে কি যাচ্ছে বা সে কাকে যাচ্ছে, আমরা জানি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখানে প্রশ্ন করো কি যাচ্ছে, আমরা বুঝতে পারছি না কি যাচ্ছে, কাকে যাচ্ছে ওটা তো কোনো প্রশ্নই হচ্ছে না, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না বা প্রশ্ন করা গেলেও কোনো উত্তর আমরা পাচ্ছি না, সুতরাং এখানে এই ভার্বটার কোনো কর্ম নেই, অর্থাৎ এটাকে কি বলা হয়? অকর্মক ক্রিয়া বা ইংরেজিতে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে সকর্মক ক্রিয়া মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর অকর্মক ক্রিয়া মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার তোমাকে ভয়েস চেঞ্জ করতে গেলে সবসময় ট্রানজিটিভ ভার্ব খুঁজতে হবে। ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়, এই ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। কারণ তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে অবজেক্টকে গুরুত্ব দিতে হয়। তুমি অবজেক্ট পেলে তবেই তো অবজেক্টকে গুরুত্ব দেবে। তুমি অবজেক্ট কোন ভার্বে পাবে? ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট পাবে, তুমি তো ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট পাবে না, সুতরাং ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না।
একমাত্র ট্রান্সলেটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়। তাহলে এই গেল হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কনসেপ্ট। এবার দেখো তোমাকে ভয়েস চেঞ্জ করার আগে কিছু কিছু জিনিস সম্বন্ধে একটু কনসেপ্ট ক্লিয়ার রাখাটা দরকার। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার নাও থাকে, আমরা প্র্যাকটিস করতে করতেই সেই কনসেপ্ট গুলো তোমাকে ক্লিয়ার করে দেবো। সুতরাং এখানে প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে মুখ্য ভূমিকা গ্রহণ করবে। দেখো ভয়েস চেঞ্জ জানতে গেলে আমাদেরকে একটু সেন্টেন্স টাইপটা জানতে হবে। সেন্টেন্স টাইপ বলতে আমরা জানি যে সেন্টেন্সকে ফাংশনালি 5 ভাগে ভাগ করা হয়। সে 5টা ভাগ কি কি? অ্যাজার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো একটু জানতে হবে। স্যার জানাটা কি অবশ্যই জরুরি? হ্যাঁ জরুরি, কারণ অ্যাজার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের প্যাটার্ন একরকমের হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের প্যাটার্ন অন্যরকম, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসের প্যাটার্ন অন্যরকম। সুতরাং তোমাকে সেন্টেন্সটাকে আগে চিনতে হবে, তারপর তুমি সেই অনুযায়ী কি করতে পারবে? ভয়েস চেঞ্জ করতে পারবে। তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্বন্ধে ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা তোমাকে খুঁজে বার করতে হবে। আমি একটু আগেই দেখিয়ে দিলাম সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট তুমি কিভাবে খুঁজে বার করবে। তোমাকে একটু টেন্স সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, কারণ টেন্স সম্বন্ধে আইডিয়া না থাকলে তুমি সঠিক ভার্ব ব্যবহার করতে পারবে না। তোমাকে সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এগুলো সম্বন্ধে একটু আইডিয়া রাখতেই হবে। যদি আইডিয়া না থাকে আমরা করতে করতে শিখিয়ে দেবো কোন সেন্টেন্সটাকে সিম্পল বলে, কোনটাকে কন্টিনিউয়াস বলে, কোনটাকে পারফেক্ট বলে। এই জিনিসটা শিখিয়ে দেবো আমরা প্র্যাকটিস করতে করতে। তোমাকে ভার্ব সম্বন্ধে কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। এই জায়গাটা কিন্তু কোনো মাস্টার বা আমার হাতে নেই, এটা তোমার হাতে, কারণ এটা পুরোটাই হচ্ছে মুখস্থ করতে হবে তোমাকে। ভার্ব বলতে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে রূপান্তর গুলো V1, V2, V3 মানে গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এই যে ভার্বের রূপান্তর গুলো, এই রূপান্তর গুলো তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে, কারণ ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে এই পাস্ট পার্টিসিপেল ফর্মটা কিন্তু অত্যন্ত জরুরি। সুতরাং তুমি যদি মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম না জানো তাহলে কিন্তু তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না। সুতরাং এই ভার্বের রূপান্তরটা অবশ্যই তোমাকে জানতে হবে। নেক্সট কি জানতে হবে তোমাকে? প্রোনাউনের সাবজেক্ট আর অবজেক্টের যে ফর্ম গুলো, একটা প্রোনাউন যখন সাবজেক্ট থেকে অবজেক্টে যায় বা অবজেক্ট থেকে যখন সাবজেক্টে আসে কিভাবে পরিবর্তন হয় সেটা তোমাকে জানতে হবে। তুমি যদি নাও জানো আমরা লিখে রেখেছি, তুমি নোট করে নিতে পারো। যখন সাবজেক্টে আই থাকে তখন সেটা অবজেক্টে মি হয়ে যায়, উই থাকলে সেটা আস হয়ে যায়, ইউ এর কোনো পরিবর্তন হয় না, ইউটা ইউই থাকে, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়ে যায়, সাবজেক্টে দে থাকলে অবজেক্টে দেম হয়ে যায়, ইটের কোনো পরিবর্তন হয় না, এবং কোনো নাম থাকলে অর্থাৎ থার্ড পার্সন থাকলে সেগুলোর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখতে পেলাম যে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না এবং সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ এর কোনো পরিবর্তন হয় না, বাদবাকি ফার্স্ট পার্সনের পরিবর্তন হচ্ছে এবং থার্ড পার্সনের হি, সি এবং দে এগুলোর পরিবর্তন সাবজেক্ট থেকে অবজেক্টে হয়, অথবা অবজেক্ট থেকে সাবজেক্টে আবার যখন আসবে দেম থাকলে দে হয়ে যায়, হার থাকলে সি হয়ে যায়, এই পরিবর্তনটা হয়। অর্থাৎ সাবজেক্ট থেকে অবজেক্টে যায় আবার অবজেক্ট থেকে সাবজেক্টে আসে। সুতরাং আমরা কি দেখতে পেলাম যে ভয়েস চেঞ্জ বললেই যে ভয়েস চেঞ্জ সেটা কিন্তু নয়। ভয়েস চেঞ্জ করার আগে তার আগের কিছু বিষয়বস্তু বা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। সেই কনসেপ্ট গুলো যত ভালো ক্লিয়ার থাকবে তুমি তত ভালো এগুলো পরিবর্তন করতে পারবে। যেমন ধরো মাংস রান্না বললে শুধুমাত্র মাংসটা তুমি বাজার থেকে নিয়ে চলে এলে তাহলে যে মাংস রান্না হয়ে যাবে সেটা কিন্তু নয়। ওটা করতে গেলে ওর সাথে আরো বিভিন্ন উপকরণ ঠিকঠাক পরিমাণে লাগে, তবেই সেই মাংস রান্নাটা তোমার ভালো হবে। ঠিক একই রকম ভাবে ভয়েস চেঞ্জটা তখনই ভালো হবে যখন ভয়েস চেঞ্জের সাথে সাথে যে অন্যান্য উপকরণগুলো, অর্থাৎ যখন এগুলো তোমার ঠিকঠাক ভাবে ক্লিয়ার থাকবে তখনই তোমার ভয়েস চেঞ্জটা ঠিকঠাক ভাবে হবে। আমরা পরের ক্লাসে অর্থাৎ আমাদের ভয়েস চেঞ্জের নেক্সট পার্টে আমরা ভয়েস চেঞ্জের যে পরিবর্তন, আমরা মূল জায়গাতে ঢুকে যাব, ভয়েস চেঞ্জ কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আমরা কিভাবে আসবো সেটা আমরা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, চলো দেখা হবে আমাদের নেক্সট পার্টে।